এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমাদের এবার প্ল্যান ছিল থাইল্যান্ড যাওয়ার। আমি, ভাইয়া অ্যান্ড আমার কিউট হাজবেন্ড, আমরা সবাই মিলে যাচ্ছিলাম একসাথে থাইল্যান্ড। এতে সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ফ্লাইট ছিল 11টায়। তাই সকাল 6টার দিকে আমরা রওনা হলাম বিমানবন্দরে যাওয়ার উদ্দেশ্যে। জ্যামজট এড়ানোর জন্য আমরা গিয়েছিলাম এক্সপ্রেসওয়ে থেকে। সকালে সুন্দর আবহাওয়া এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো বিমানবন্দরে অতটা ভিড় না থাকার কারণে সকাল সকাল আমরা তেমন কোনো হয়রানির শিকার হতে হয়নি। আর ভাইয়ার যেহেতু আমেরিকান এক্সপ্রেস কার্ড ছিল, সেই কারণে একটা ফ্যাসিলিটিস আমরা পেয়েছি, যেটা ছিল মিট অ্যান্ড গ্রিট। তো উনি আমাদেরকে নিতে আসলো এবং আমাদের লাগেজগুলো ভিতরে নিয়ে গেল। আমরা সিকিউরিটি চেক ইন করে বিমানবন্দরের ভিতরে ঢুকে গেলাম। তো ওই পাশ থেকে আমাদেরকে বিদায় জানাচ্ছে আমাদের ফ্যামিলি, টাটা বাই বাই। তো আমরা এখন থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন আমরা যাব বোর্ডিং পাস কালেক্ট করার জন্য। সো ওখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে আপনার বিমানের নাম অনুযায়ী। তো মিট অ্যান্ড গ্রিট ফ্যাসিলিটিসটা থাকার কারণে আমাদেরকে ওখানে লাইনে দাঁড়াতে হয়নি, আমরা সরাসরি চলে গিয়েছিলাম বোর্ডিং পাস কালেক্ট করার জন্য। আরেকটা কথা, যদি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিট বেছে নিতে চান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন বিমানবন্দরে তাড়াতাড়ি থাকার জন্য। আমরা এখান থেকে বোর্ডিং পাসটা এখন আমাদের পছন্দ অনুযায়ী কালেক্ট করে নিলাম, আমাদের ব্যাগগুলো ওয়েট মেশিনে দিয়ে দিলাম। তো এখানে ওয়েট চেক করে সকল কিছু চেক করে দেন আমাদের ব্যাগে ট্যাগ লাগিয়ে দেওয়া হবে। আমাদের কাজ শেষ, বোর্ডিং পাস নেওয়া কমপ্লিট, ব্যাগেও টোকেন লাগিয়ে দিল তারা। এখন আমরা চলে যাব ইমিগ্রেশনের জন্য। তো যে লোকটি আমাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছিলেন, তার বাকি ফর্মালিটিসগুলো পূরণ করে তিনি আমাদেরকে সকল ইনফরমেশনগুলো বুঝিয়ে দিলেন। তো এইখানে যে সব ফর্মালিটিসগুলো ছিল আমরা সব কিছু কমপ্লিট করে এখন ইমিগ্রেশনের জন্য যাব। তো এখন আমরা ইমিগ্রেশনের লাইনে দাঁড়ালাম। তো আরেকটা কথা বলে রাখি, ইমিগ্রেশনের ভিতরে কিন্তু ভিডিও একদম অ্যালাউ না। তো আমিও তড়িঘড়ি করে আসলে টুকটাক আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করেছিলাম রিস্ক নিয়ে, কিন্তু আসলে এই রিস্কটা আপনারা কখনোই নিতে যাবেন না। তো ইমিগ্রেশনের জন্য কয়েকটা লাইন থাকে, আপনারা সুবিধা অনুযায়ী একটা লাইনে দাঁড়িয়ে যাবেন। আর অফিসার যে প্রশ্নগুলো করবেন সঠিকভাবে সেই প্রশ্নগুলোর জবাব দিবেন। আশা করি এতে করে ইমিগ্রেশনে কোনো ধরনের সমস্যা হবে না। ইমিগ্রেশন শেষ করে আমরা চলে গিয়েছিলাম লাউঞ্জের উদ্দেশ্যে। যদিও আমাদের যতটা সময় দরকার ছিল তার থেকে বেশি সময় লেগেছিল ইমিগ্রেশন শেষ করতে, সেই জন্য আমাদের হাতে সময় ছিল খুবই কম। লাউঞ্জগুলো ছিল এয়ারপোর্টের 3rd ফ্লোরে, সেজন্য আমরা চলে গিয়েছিলাম এয়ারপোর্টের 3rd ফ্লোর। দেখেন আমাকে রাইখা রেখা চলে যাইতেছে তারা দুজনে। হাই রে, সে ভুলেই গেছে তার বউ পিছনে রয়ে গেছে। এই তো ফাইনালি লাউঞ্জে এসে বসলাম। যেহেতু আমরা সময় পাইনি সকালে ব্রেকফাস্ট করার জন্য, সেই জন্য হালকা পাতলা সবাই কিছু খেয়ে নিলাম লাউঞ্জে বসে। আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম, যেটা আমাদের দেখে বোঝা যাচ্ছিল। তো যাই হোক, এবার আমাদের বিমানে ওঠার পালা। তো আমরা ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এর আগে আমাদের কিছু ধাপ অতিক্রম করতে হবে।
ফার্স্টেই ছিল আমাদের সিকিউরিটি চেক ইন, যেটা ফুল বডি চেক আপ হবে আমাদের। তো আমরা খুঁজে খুঁজে সেই রাস্তা ধরে চলে যেতে থাকলাম, আর সামনে হচ্ছে তিরিং বিরিং করে পকেমন চলে যাচ্ছিল, আর এই তো ভাইয়া আর আমি। তো এখানে বিমানের সামনে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম, ওই যে পাশেই সিকিউরিটি চেক ইন হচ্ছে। সিকিউরিটি চেক ইন করার সময় আপনাদের একটা কথা বলে রাখি, সমস্ত কিছু এমনকি হচ্ছে বেলটা পর্যন্ত আপনাদের ওখানে জমা দিতে হবে, কারণ এটা ইনশিওর করার জন্য আপনাদের সকল কিছু চেক করবে তারা, এবং যাতে কোনো ধরনের সমস্যা বা কিছু না হয় প্লেনের যাত্রীদের, এই কারণে এই সিকিউরিটি চেক ইনটা করা। রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। অ্যান্ড আমরা যাচ্ছি আমাদের ফ্লাইটের উদ্দেশ্যে। প্লেন ছিল ইয়েস বাংলার। এয়ারপোর্ট থেকে প্লেন পর্যন্ত যাওয়ার জন্য আমাদের বাস চলে এসেছে। সবাই আমরা থাইল্যান্ড যাচ্ছি, খুবই এক্সাইটেড। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের প্লেনের কাছে। আমাদের কাছে বেশি সময় ছিল না, সেই জন্য আমরা অল্প কিছু ছবি তুলে তাড়াতাড়ি চলে গেলাম প্লেনের জন্য। তো বিমানে ঢুকেই আপনারা সর্বপ্রথম আপনাদের সিট নাম্বারটি ভালো করে চেক করে নেবেন, এবং যার যার সিট নাম্বার অনুযায়ী সকলে সিট নাম্বার খুঁজে নেবেন। আর যদিও আপনারা খুঁজে না পান কোনো সমস্যা নেই, কারণ ওইখানে এয়ার হোস্টেস আছে আপনাকে খুঁজে দেওয়ার জন্য। এয়ার হোস্টেস গুলো কিন্তু কিউট ছিল। হ্যাঁ, তোমার তো সবারই কিউট লাগে নিজের বউরে ছাড়া। যাই হোক, তো এয়ার হোস্টেসরা সবাই এখানে আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে, এবং আপনারা যদি কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয় তারাই আপনাদের ইনফরমেশন দিয়ে হেল্প করবে। তারা অনেক ফ্রেন্ডলি এবং আন্তরিক, কিন্তু আপনারা কখনো তাদের সাথে বিতর্কে যাবেন না, বা তারা রাগ করে এমন কোনো কাজ আপনারা করবেন না প্লেনে বসে। প্লেন ছাড়ার আগে তারা আমাদের ইনস্ট্রাকশন গুলো বুঝিয়ে দিচ্ছিল। এন্ড ফাইনালি আমাদের প্লেন ছাড়ার সময় চলে এসেছে। চললাম আমরা থাইল্যান্ডের উদ্দেশ্যে। জানালা দিয়ে উপর থেকে নিজের দেশটা দেখতে আসলেই অনেক সুন্দর। এই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। তো আস্তে আস্তে শহরের দালান কোঠা পিছনে ফেলে আমরা চলে এলাম মেঘের রাজ্যে।
প্লেন টেক অফ করার 1 ঘন্টা পর আমাদের খাবার দিয়ে দিল। দুটো অপশন ছিল, চিকেন অ্যান্ড বিফ। আমি নিয়েছিলাম চিকেন অ্যান্ড ভাইয়া আর উনি নিয়েছিল বিফ। চিকেনের সাথে ছিল ফ্রাইড রাইস অ্যান্ড সবজি, সাথে ছিল ডেজার্ট হিসাবে একটা পেস্ট্রি, একটা পানির বোতল। বিফ অপশনে ছিল বিফ, ডাল অ্যান্ড পোলাও। বিফটাই ভালো লেগেছিল। না, চিকেনটা বেশি ভালো ছিল। আনলিমিটেড ড্রিঙ্কস ছিল, আর খাবারের সাথে আমাদেরকে সল্ট দিয়েছিল, এটা প্যাকেট করা ছিল, আর এটা ছিল টুথপিক একটা আর পানি। ডিজার্টটা আসলে মজাই ছিল, আমার কাছে ভালোই লেগেছে। আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, বেশি মিষ্টি ছিল। তো এখন মনে হচ্ছে পৃথিবীটা আসলেই গোল, গোলাকার পৃথিবীর উপর থেকে আমরা চলে যাচ্ছি। এখন প্লেন অনেক উচ্চতায় আছে। কিছুক্ষণ পর আমাদের দিয়েছিল কফি। আর কফি ড্রিঙ্কস এগুলো কিন্তু আপনারা আনলিমিটেড পাবেন। ঘন্টা প্লেন জার্নির পর আমরা পৌঁছে গেলাম স্বপ্নের শহর ব্যাংকক। আমাদের ফ্লাইট ল্যান্ড করলো ব্যাংককের মাটিতে। আলহামদুলিল্লাহ, আমরা সেফলি ল্যান্ড করলাম ব্যাংককের মাটিতে। সবাই উঠে পড়েছে সিট থেকে নামার জন্য। আমরাও চললাম ব্যাংককের বৃহত্তম এয়ারপোর্ট সুবর্ণভূমি। এই যে আমরা এয়ারপোর্টের ভেতর থেকে যাচ্ছিলাম লাগেজ কালেক্ট করার জন্য। ভাইয়া কিছু সিম দেখছিল, কি অফার আছে কি নাকি, সব কিছু জেনে শুনে আপনাদের কিনতে হবে। সব ইনফরমেশন আপনাদের প্ল্যান অনুযায়ী যেটা ভালো মনে হবে আপনারা সেটাই কিনবেন। এয়ারপোর্টে অনেক সিম কোম্পানি আছে, এখানে বিভিন্ন রকম অফারও আছে। যেহেতু আমরা বেশ কিছুদিন থাকবো, প্রায় 20 দিনের মতো, সেজন্য আমাদের জন্য পারফেক্ট যে প্ল্যানটা হয় সেটা আমরা খুঁজছিলাম। ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টটা ছিল অনেক সুন্দর আর বিশাল। আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আশেপাশে কি আছে। এখানে অনেক সিম কোম্পানির শপ, তারপর ডিউটি ফ্রি শপ। আপনারা চাইলে এগুলো চেক করতে পারেন, আপনাদের পছন্দ মতো হয়তো কিছু পেয়ে যেতে পারেন। অলরেডি আমাদের ব্যাংককে এসে ইমিগ্রেশন কমপ্লিট করা হয়ে গেছে। ওইখানে সিকিউরিটি পারপাসের জন্য ভিডিও করা নিষেধ ছিল। আমরা এখন চলে আসলাম আমাদের লাগেজ কালেক্ট করার জন্য 4 নাম্বার গেটে। কিছুক্ষণ অপেক্ষার পর আমরা আমাদের লাগেজগুলো বুঝে পেলাম, অ্যান্ড সেটা নিয়ে আমরা চলে যাচ্ছি সিম কেনার জন্য। তার জন্য আমাদের দরকার ছিল কারেন্সি এক্সচেঞ্জ করা। যেহেতু এখানে অনেক অপশন আছে, বাট ভাইয়ার কাছে ছিল কার্ড অপশন, সেজন্য আমরা কার্ড থেকে সরাসরি এটিএম থেকে বাদ উঠিয়েছিলাম। তো একটা বিষয় খেয়াল করে দেখলাম, ওখানে 10,000 বাতের বেশি উঠানো যাচ্ছিল না ডাচ বাংলা ব্যাংক প্রিপেইড কার্ড থেকে।
তো প্রথমে আমরা 10,000 বাত উঠিয়ে পরবর্তীতে 5,000 বাত আবার উঠালাম, আর প্রতি ট্রানজ্যাকশনে আমাদের খরচ পড়েছিল 220 টাকা করে। তো আমরা দুইবার করে ইন টোটাল 15,000 বাত উঠিয়ে নিলাম। বাংলা টাকায় এটা হিসাব করলে আসে অ্যারাউন্ড 50,000 টাকার মতো। এখানে কারেন্সি রেটটা আসলে বাংলাদেশি টাকায় হিসাব করতে গেলে বাংলাদেশি টাকার 3 টাকা 21 পয়সা, আর ওখানে 1 বাত। কারেন্সি রেটটা যে কোনো সময় আপ ডাউন করতে পারে। অনেক খোঁজাখুঁজির পর আমাদের পছন্দ মতো আমরা সিমের শপ পেয়ে গেলাম। এখনকার সময় অনুযায়ী এখন 2:41 বাজে। সিম কেনার জন্য আমরা আমাদের পাসপোর্ট এন্ড অনেক ইনফরমেশন নিয়েছিল, তারপর তারাই আমাদের সিমটা সেট আপ করে দিয়েছিল ফোনে। যেহেতু 21 দিনের মতো থাকবো, সেই অনুযায়ী আমরা 30 দিনের প্যাকেজ নিয়েছিলাম, যেখানে ছিল 30 দিন আনলিমিটেড ইন্টারনেট এন্ড টক টাইম সাথে SMS। তো পার সিম আমাদের দিতে হয়েছিল 1000 বাত করে। এটা হিসাব করলে বাংলাদেশি টাকায় 3,000 টাকা পার সিম। তো আমরা 3 জনের জন্য 3টি সিম নিয়ে নিলাম, আর 3টি সিমেরই একই প্যাকেজ ছিল, 30 দিনের প্যাকেজ, আনলিমিটেড ইন্টারনেট উইথ সাম টক টাইম। কার্ড থেকে পেমেন্ট করলে ওখানে 3 টাকা 3 বাতের মতো ভ্যাট এক্সট্রা কাটে। তো অ্যারাউন্ড 6,000 প্লাস এর মতো আমাদের সিমটার পিছনে কস্ট পড়েছিল। আমাদের প্রথম প্ল্যান ছিল আমরা ব্যাংকক থেকে সরাসরি ফুকেট যাব, কিন্তু আমরা নির্দিষ্টভাবে কিছু ডিসাইড করিনি যে আমরা বাসে যাব নাকি প্লেনে। আমাদের কাছে নির্দিষ্ট কোনো ইনফরমেশন ছিল না, যেহেতু আমরা নিজেরা গিয়েছিলাম কোনো এজেন্সির মাধ্যমে না। সেজন্য আমরা একটু এয়ারপোর্টে খোঁজ নিচ্ছিলাম যে কিভাবে ফুকেটে যাওয়া যায়। তো এটা আসলেই একটা প্রবলেম ছিল অনেক বড়। আমরা কিভাবে যাব এবং কোথায় যাব এটা আসলে আমরা ঠিক করতে পারছিলাম না। আমাদের একটা সাজেশন থাকবে, আপনারা যখনই ব্যাংকক যাবেন ফার্স্টে আপনার ইনফরমেশন নিয়ে তারপর যাবেন, যাতে আপনাদের পরে কোনো সমস্যা না হয়। ব্যাংককে ল্যান্ড করেই আমাদের চিন্তা ছিল আমরা ফ্লাইটে করে ফুকেট চলে যাব, কিন্তু যখন ইমিডিয়েটলি আমরা ওখানে ল্যান্ড করলাম এবং টিকিট প্রাইসটা আমরা চেক করলাম ওয়েবসাইটে, তখন টিকিট প্রাইসটা দেখে আসলেই হতাশ ছিলাম, কারণ এটা অনেক পরিমাণে বেড়ে গিয়েছিল। এটা আসলে অ্যাকচুয়ালি অনেক ছিল, যেই কারণে ভাবলাম যে এয়ার টিকিটটা না নেওয়াই এখন বেটার। চিন্তা করলাম আমরা বাসে করে ফুকেট যাব। তো যেই কথা সেই কাজ, বাসে যাওয়ার জন্য আমরা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আমাদেরকে সহজ যেই পথটা মনে হলো সেটা হচ্ছে মেট্রো। তো মেট্রো একটা বেটার অপশন, কারণ এটাতে ইজিলি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন কোনো রকম জ্যাম কিংবা কোনো রকম প্রবলেম ছাড়াই। তো যাই হোক, আমরা মেট্রোতে আসলাম, এখানে মেট্রোর টিকিট কালেক্ট করলাম, আর এখানে ওনারা হচ্ছে একটা কয়েন দিবে। হ্যাঁ, এই কয়েনটা প্রেস করার সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে। এখন আমরা মেট্রোর জন্য ওয়েট করতেছি, ট্রেন কখন আসবে, সকলেই এয়ারপোর্টে ওয়েট করতেছে। তো এখানে ওনাদের হচ্ছে কিছু রুলস রেগুলেশন অলওয়েজ মেইনটেইন করে ওনারা। সকল যাত্রী যখন এয়ারপোর্টে নামলো মেট্রো থেকে, ওনারা ওটা আবার পর্যবেক্ষণ করবে এখানে ভিতরে কোনো কিছু প্রবলেম বা কিছু আছে কিনা, ওটা সর্বোপরি ওনারা দেখে চেক করে দেন আমাদেরকে অ্যালাউ করবে ভিতরে ঢোকার জন্য। দেন আমরা পারমিশন পাওয়ার পরে ভিতরে ঢুকে গেলাম, যার যার সিটে নিজ ইচ্ছা মতো বসে পড়লাম। এখানে কোনো সিট নাম্বার নেই, তো নিজের ইচ্ছা মতো সিটে আপনি বসতে পারবেন। এখন আমরা মেট্রোতে করে চলে যাচ্ছি ব্যাংককের মেইন সিটিতে। সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের স্টপে। আমরা সবাই নেমেছিলাম পায়াথাইতে।
আমরা পায়াথাই থেকে এখন যাব মচিত স্টেশনের দিকে। ওখানে গিয়ে আমরা মচিত বাস টার্মিনালে যাব। আমাদের নেক্সট ট্রেনের জন্য আমরা নিচে এসে টিকিট কাউন্টার থেকে আবার টিকিট কেটে নিলাম। এই টিকিটগুলো ট্যাপ করে তারপর ভেতর থেকে যেতে হবে। স্টেশনে অলরেডি ট্রেন ছিল, কিন্তু এই ট্রেনে অনেক ভিড় থাকায় আমরা এটা উঠতে পারিনি। যেহেতু 5 মিনিট পর পর ট্রেন আসবে, সেজন্য আমরা স্টেশনে ওয়েট করছিলাম নেক্সট ট্রেনের জন্য। কিন্তু নেক্সট ট্রেনে আরো বেশি ভিড় থাকার জন্য ওঠার ভিডিও নেওয়াই হয়নি। এই যে আমরা অলরেডি ট্রেনের ভিতরে ব্যাংককের জ্যাম দেখতে দেখতে যাচ্ছি। মানুষের ভিড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টপে। আমরা নেমে গেছি, বাট পরে জানতে পারি এটা আসলে আমাদের স্টপেজ না, আমরা এখানে বাস পাবো না। এরপর আমাদের একমাত্র সাহায্য করার মতো ছিল গুগল ম্যাপ। সেই জন্য কি আর করা, আমরা গুগল ম্যাপ হাতে নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড খুঁজতেছিলাম। এই ভারী ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে ওঠা আর নামা কি যে কষ্টকর ছিল। আর ব্যাংককের মানুষজন কিন্তু সবাই যে যার মতো নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, সবাই অনেক অ্যাক্টিভ এবং কাজকর্ম নিয়ে ব্যস্ত। আমরা বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য পায়ে হেঁটে রওনা দিলাম। রাস্তায় অনেক খাবার দোকান দেখেছিলাম, বাট এগুলো আমরা খাওয়ার মতো উপযুক্ত ছিল না। অবশ্যই এগুলো হালাল ছিল না। এই দেখে আমরা হাঁটতে হাঁটতে আমাদের অনেকটা ক্ষুধাও লেগে গেছিল। হালাল খাবার খোঁজার সহজ উপায় ছিল 7-Eleven। সেই জন্য আমরা খুঁজছিলাম কোথায় 7-Eleven আছে। এই যে ফাইনালি আমরা পেয়ে গেলাম একটা 7-Eleven। এখানে এসেও আর এক সমস্যা, কোন খাবারটা হালাল সেটা খুঁজতে খুঁজতে আমাদের অনেকটা টাইম চলে গেছিল। 7-Eleven হলো অনেকটা সুপার শপের মতো, যেখানে আপনি ফ্রোজেন খাবার পাবেন আর ড্রিঙ্কস, দরকারি জিনিসপত্র সবকিছু। আমরা খোঁজাখুঁজি করে এই জিনিসগুলো পেয়েছিলাম যেগুলো হালাল ছিল। খাবার কেনার পর আপনারা চাইলে এখান থেকে গরম করে নিতে পারেন। খাবারগুলো রেডিমেড করা থাকে, জাস্ট গরম করলে খাওয়া যায়। 7-Eleven থেকে বের হয়ে আমাদের উদ্দেশ্য ছিল বাস স্টপেজ খোঁজা। গুগল দেখেও কিছু একটা বুঝতে পারছিলাম না। যাই হোক, এখনো আমরা কনফিউশনের মধ্যে দিয়ে যাচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা কোন বাস স্টপেজে গেলে আমাদের কাঙ্ক্ষিত বাসটা পাবো ফুকেট যাওয়ার জন্য। অ্যাট ফার্স্ট আমরা যেই বাস স্ট্যান্ডে গিয়েছিলাম সেটার নাম ছিল চাটুচাক বাস স্ট্যান্ড। তো বাস কাউন্টারে এসে আমরা জানতে পারলাম এখানে ফুকেটের কোনো বাস নেই। ইনফরমেশন অনুযায়ী আমরা এখানে বাস পাবো না, আমাদের অন্য কাউন্টারে যেতে হবে। আর সেই বাস স্ট্যান্ডটা এখান থেকে অনেকখানি দূরে। তো আমরা আমাদের ডেস্টিনেশন অনুযায়ী যাওয়ার জন্য গ্রাব কল করেছিলাম, কিন্তু জ্যাম থাকার কারণে গ্রাবটা আমরা তখন পাইনি। তো আমরা ভাবলাম ট্যাক্সি নিয়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিব। এখানে ট্যাক্সি অ্যান্ড গ্রাবের গাড়িগুলো অনেকটা ছোট ছোট, সেজন্য আমাদের 3টা লাগেজ পিছনে হয়নি, সামনে একটা নিতে হয়েছিল।
আর আমরা আমাদের ড্রাইভার যিনি ছিলেন ওনাকেও জিজ্ঞেস করেছিলাম বাস স্ট্যান্ডে গেলে আমরা কি আদৌ বাস পাবো কিনা। কিন্তু উনি আমাদের কোনো উত্তর দিতে পারেনি, কারণ এখানকার মানুষ ইংলিশ তেমন একটা বোঝে না। এখানকার বড় সমস্যা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। অ্যান্ড আমরা চলে এসেছি আমাদের নেক্সট বাস স্টপেজে। এখন 7:42 বাজে। গাড়ি থেকে নামার পর দেখে মনে হলো সবকিছু অলরেডি ক্লোজড। তারপর আমরা ভাবলাম ভিতরে গিয়ে চেক করে দেখি। তো আমরা মসজিদ বাস টার্মিনাল থেকে সরাসরি সাউদার্ন বাস টার্মিনালে চলে আসলাম। এখান থেকে এখন ফুকেটে যাওয়ার জন্য আমরা টিকিট সংগ্রহ করব। বাস স্ট্যান্ডের ভিতরে গিয়ে দেখলাম সবকিছু অলরেডি ক্লোজড হয়ে গেছে। তো আমরা সরাসরি চলে গেলাম টিকিট কাউন্টারে। টিকিট কাউন্টারে গিয়ে জানতে পারলাম আজকের মতো ফুকেট যাওয়ার জন্য কোনো বাস নেই। একটা মাত্র বাস ছিল, সেটাও লোকাল বাস। কোনো ভিআইপি বাসের অপশন ছিল না। আর এত বড় জার্নি ভিআইপি বাস ছাড়া সম্ভব ছিল না। কি আর করার, মন খারাপ করে আজকের মতো ব্যাংককে আমাদের থাকতে হলো। এরপর আমরা একটা হোটেল খুঁজে বের করলাম যেটা আমরা থাকতে পারবো আজকে রাতের জন্য। হোটেলটা খুবই ভালো ছিল, যদিও আমাদের সবার মন খারাপ ছিল। ভিডিও শেষে একটা কথাই বলবো, যারা থাইল্যান্ডে আসার প্ল্যান করছেন তারা অবশ্যই সবকিছু খোঁজ খবর এবং টাইম জেনে আসবেন, নাহলে সবার আমাদের মতো সমস্যায় পড়তে হবে। আজকে জার্নিটা অনেক লং ছিল, সারাদিনে একটু রেস্ট করার সুযোগ পাইনি, অনেকটা টায়ার্ড, সাথে একটু ক্ষুধাও লাগছে। রুমে যাব, ফ্রেশ হব, দেন ভাববো নেক্সটে কি করা যায়। তো এই ছিল আজকে থাইল্যান্ড ভ্রমণের আমাদের প্রথম দিন। এখন অলরেডি অনেক রাত হয়ে গিয়েছে। সকলকে গুড নাইট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এতক্ষণ ধরে আমাদের যাত্রাপথে সঙ্গী হওয়ার জন্য এবং ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য সকলকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পরবর্তী ব্লগ ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো ফুকেটে কিভাবে গিয়েছিলাম এবং ফুকেট গিয়ে কি কি করেছিলাম। আল্লাহ হাফেজ।